আমার 7 জুন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডে জানাই সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাউকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেবো। আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই, কারণ BA 6193 6493, তার বিয়ে নাম্বার SM মাহবুবুল মুরাদ, সে 47 লং কোর্সের অফিসার। এবং আমি ময়ূরাক্ষী সোনিয়া আজকে আপনাদের সবার সামনে আসছি। আজকে আমি ভিক্টিমাইজ বলে আমার হাজবেন্ডকে মে মাসের 16 তারিখে FGCM করে ধরে নিয়ে যাওয়া হয় এবং মেঘনা গ্রুপে নাকি কর্মচারীর বাসা থেকে সে 200 কোটি টাকা মেরে দিছে এবং তাকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার জীবন যুদ্ধ শুরু হয়েছে এবং আমি বাসা থেকে আমার 25 মিনিটের সময় দেওয়া হয় এবং বের করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু আমি বের হয়ে যেতে পারার জন্য রাত দুপুরবেলা আমি ছোটাছুটি করা শুরু করে দিই, কিন্তু কোনো কাজ হয় না, কোনো কিছুই আমি করতে পারি না। তখন আমার সবাই মিলে ওনাদের পা হাতটা জড়ায় ধরে আমি থাকার চেষ্টা করি। তারা আমার করোনা করে বলছে যে থাকেন। সেইখানে যে আমি যে তাদের যে টার্গেট ছিলাম এটা আমি জানতাম না এবং আমি বুঝতে পারি নাই। আমাকে 25 তারিখে বাসায় এখানে থাকার আশ্বস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা স্টেশন কমান্ডার হিসেবে এবং লগেরিয়া। তারা সবাই মিলে বলছে যে আমি এখানে থাকতে পারবো এবং ব্যবস্থা করতে পারবো। আমি স্বপ্নচূড়া 2 502 নির্ঝর এরিয়াতে আসি এবং আমি এখানে থাকার চেষ্টা করছি। তারপরে তারা আমাকে দিয়ে এখানে রাখার কিছুদিনের মধ্যে আমার 7 জুন আমি আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল সে আমাকে টার্গেট করা ছিল এবং সে আমাকে রেপ করে। আমাকে যখন রেপ করছে আমাকে বলছে তুই কাউকে বলবি না, তোর বললে কিন্তু তুই এখানে গুম করে ফেলা দেবো। আমি ভয় কারোর কাছে বলতে পারি নাই, কারণ আমার কোনোভাবে কোনো আত্মীয় স্বজন বাপ মা কেউ বেঁচে নাই। আমার বাবা মা মরে গেছে, কেউ নাই আমার। আমি করতে বাধ্য হয়েছি, তাহলে আমাকে ভয় দেখানো হয়েছে। আমার মেয়ে ছোট বাচ্চা, আমি কার কাছে দেবো? কেউ তো নাই। পরে তাকে আমি 10 জুন আমাকে জোরপূর্বক আমাকে ভয় পেতে দেখে কনভিন্স করানোর পরে সে আমাকে ডিভোর্স দিয়েছে। তারপরে আমি তাকে বিয়ে করছি এবং সে আমাকে বিয়ে করছে। পরের দিনে 11 জন সে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে সে তার মতো আমি আমার মতো আসি এবং তারপরে সে আমাকে ওই স্ত্রীর অধিকার নিয়ে ভোগ করে। সে আমাকে ফ্যাসিলিটি তো দেয়ই নাই, কোনো কিছু করে না। যখনই বলে আপনি না আমার গার্জিয়ান, আপনি না আমার ব্যবস্থা করবেন। এরপরে জানাজানি হয়, আমি প্রেগনেন্ট হয়ে যাই। যখন সে বুঝতে পারে আমি প্রেগনেন্ট, তারপরে সে ব্যবস্থা করে বলে যে এখনই ব্যাকডেটেড করে তালাকের কাগজ রেডি করতে হবে, তা না হলে সমস্যা আছে। তার চাকরির সমস্যা আমার বন্ধু বান্ধবরা দিয়ে সে তালাকের কাগজ আনার ব্যবস্থা করে দিয়ে সে ওইটা চাকরি নিয়ে কি করছে আমি জানি না। এর পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে সমস্যা একটার পর একটা বাড়তেছে এবং কমতেছে না, তার বোন, তার 2 বোন, তার ওয়াইফ এবং সে সহ বাসায় এসে আমাকে মারধর করে আমার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায় এবং ঘরের মধ্যে আমার গর্ভপাত হয়ে যায়। এবং আমি ভয়ে বলি না এবং তখনও বলে গেছে যদি বলে দিস তাহলে তোকে মেরে ফেলাই দেবো, তোর বাচ্চা গুম করে দেবো। আমি এটা বলতে পারিনি, কারোর কাছে বলতে পারি। সিএমএসে প্রমাণিত হয়েছে যে আমি প্রেগনেন্ট ছিলাম 6 উইকসের। আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। গত বছর আমাকে দেখেন মেরে এইখানে মাথার কোপাল ফেলাই দিয়েছে। যখন তার কথা লাজ হয়নি আমাকে গলা টিপে ধরছে, আমার মেয়েকে লাথি মারছে এবং বলছে তোরা যদি স্বীকার করিস বলিস তোদের ভাত বন্ধ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, এখান থেকে 2 মিনিটের মধ্যে তোদের বের করে ছেড়ে দেবো। কালকে আমি আর্মির ভিতরে বহুত কমপ্লেন দিয়েছি, বহু জানার চেষ্টা হয়েছে, কোনো ধরনের কোনো ফ্যাসিলিটি আমি পাইনি, কোনো কিচ্ছু পাইনি। আমি কিচ্ছু পাইনি, আমার কোনো জাস্টিস দেয়নি। কালকে আমি আর্মিতে রিপোর্ট করতে যেতে চাচ্ছি, জানি না আমি ফিরে আসবো কিনা, কোনো কিছু হবে কিনা। আমি সবার কাছে আমি আবেদন করছি, আমি জানানোর চেষ্টা করছি, আমি কিছু করতে পারিনি। আমার বাসায় খাবার নাই, আমি না খেয়ে মরে যাচ্ছি। আমার সামাজিক ভাবে আমার চাকরি বাকরি নেই, আমার বাচ্চা নিয়ে কিভাবে চলবো আমি জানি না। আমার আপনারা বাঁচান, আমি কিভাবে থাকবো আমি জানি না। তার সাথে সে বলছে আমার এটা DGFI FIO লগেরিয়া তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না, তাকে কোনো কিছু শাস্তি দিতে পারবে না। আমি কাউকে ভরসা করতে পারতেছি না। আমি শুধু আমার বাচ্চাটা জন্য বেঁচে থেকে আমি যদি মরেও যাই, আমার বাচ্চাটা আপনারা দেখে রাখেন। এই জন্য আজকে আমি আপনাদের সবার সামনে এসে বলতেছি আমাকে বাঁচান। আমার যদি কিছু হয়ে যায় এই সেনাবাহিনী দায়ী, আমার এই
আশরাফুজ্জামান আশা ব্রিগেডিয়ার জেনারেল, উনি 36 লং করছে, উনি এখনো দায়িত্বে আছে, সার্ভিং অফিসার। আজকে আমার বিয়ে করেও বিয়ের অধিকারে বইয়ের মর্যাদাও দেয় নাই, উল্টো মারধর করে আমাকে কিছু রাখে নাই। আমি যখন বলছি আমার জীবনে কেন আপনি এটা করলেন, অনেক মেয়ে তো ছিল এবং তার স্বীকারোক্তি আছে, সে আরো মেয়েদের সাথে সম্পর্ক করছে, তার সাথে আমি ভালো আচরণ করে করছি, কিন্তু তাতেও কোনো কিছু হয়নি। তার ওয়াইফ সবকিছু জানে, সবকিছু বোঝে, তারা সবাই মিলে করছে। যখন বিয়ে করছে তখন বলছে তার বউ ছিল না, আমি জানতাম না। পরবর্তীতে যে দেখি তার সবকিছু আছে। বলতে পারেন আপনি জানতেন না কেন? আমি জানার চেষ্টা করিনি, কারণ আমি এত কিছু আমার স্বামীরে নিয়ে, এত কাহিনী নিয়ে, আমার বাবা মা মরে যায়নি, আমি নিজে অসুস্থ হয়ে পড়ছি, আমি কিচ্ছু জানতাম না। আমারে বাঁচান, আপনারা জাস্টিস চাই, আমি আপনাদের সবার কাছে বিচার চাই। আজকে আনার বড় ব্রিগেডিয়ার জেনারেল বলে তার আজকে এত ক্ষমতা, তার আজকে এত পাওয়ার, নাহলে আমার কি হবে আমি জানি না। শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ। ইলিয়াস ভাই, আমি আপনার কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আপনারা একটু দেখে দেখেন। আমি জানি না আমি কতটুকু সঠিক বা ভুল, আমার যদি কিছু গুম করে কালকে যদি কিছু হয়ে যায়, আমি কিছু জানি না। ইলিয়াস ভাই, আপনি দেখে রেখেন আমার বাচ্চাটা। আর্মিরে আপনাকে আমার লয়ারের মাধ্যমে ভিডিওটা পাঠাইছে, আপনারা শুধু একটু দেখে রেখেন। আমি জানি না এর কতটুকু বিচার সালিশ আমি পাবো, আমি মরে যেতে পারি। আমাকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে, যেমন আশা ব্রিগেডিয়ার উনি যেভাবে করছে, আমি মরে যাবো। আপনারা একটু দেখে রাখেন আমার বাচ্চাটা। আপনার কাছে আকুল আবেদন ইলিয়াস ভাই, আপনারা জানাই রাখলাম। আসসালামু আলাইকুম। এতক্ষণ যেটা দেখলেন এটা জাস্ট একটা ট্রেলার, মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। যার কান্না শুনলেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, এর নাম হচ্ছে আশরাফুজ্জামান আশা। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছেন, আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন, গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি। এই ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা, সবচেয়ে জঘন্য কোনো সংগঠন, কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না। 25শে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে, সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে, এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না। নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। তারা 5 তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে। আরে ভাই, সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা, যে আমরা পারি না, আমার ভাইদেরকে, যে ভালো মানুষ তারও দেওয়া উচিত। এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না। আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আপনি বাঁচাইতে পারেন। আপনি মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব? তারা এটা করেছে। যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে। যত কিছু হোক, সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী, এই ঘটনাটা ভেতরে থাকুক। কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। বিষয় হচ্ছে মেজর মুরাদ 25শে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই, ভারতের পক্ষে কাজ করে নাই, তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা, এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে, এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে। সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা, যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল। সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন। মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে। আমি আবারও বলছি, মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন। কিভাবে ধর্ষণ করেছেন, কি করেছেন, সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ করে দেখবেন। গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয়। প্রেক্ষাপটটা আরেকটু পেছনে। মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি, তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা। তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন। তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন। এই যে মামলাটা হলো, জেলখানায় গেলে আমরা কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই।
তিনি জেলে চলে গেছেন। এর আগেও কোনো 25 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন, খুন হয়েছেন, হদিস নাই। মেজর জিয়া, যিনি প্রচণ্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার, খবর নাই কোথায় আছেন। এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন। আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি, কোনো খবর নাই। মনে হয় যেন তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই, এরকম একটা ভাব নিয়ে বসে আছেন। তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন। এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন, মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছু দেখেন, যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই, টাকা পয়সা তো কামাইতে পারে নাই, তিনার নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ঢাকা শহরে ছিল, যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে, পরিবার নিয়ে ছিল, বাচ্চা ছিল। তো এই মহিলা যখন হাজবেন্ড জেলে যায়, যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ। তাকে থ্রেট করা হয়, আলটিমেটাম দেওয়া হয় যে 25 দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে। তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে, কি করবে? একজন আসেন তার কাছে, একজন মানে ত্রাণকর্তা হয়ে, যে তোমার কিচ্ছু হবে না, তুমি আমার এলাকার বোন, তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না, সরাতে পারবে না। তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা। এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন, সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। নানান ধরনের সুযোগ সুবিধা, ভাই হিসাবে এসেছেন বোনের কাছে। কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেছেন, কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসেছেন, কি নিয়ে আছেন, কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসেছেন, বাজার টাজার করেছে। ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে, খাওয়া দাওয়া করছে কিনা, কুরবানির মাংস টাংস খেলো কিনা, এর বলে রান্না টান্না হয়েছে কিনা, বাসায় বোন ঠিক আছো কিনা, হ্যাঁ জি ভাই ঠিক আছি, দাও খাবার দাও, কি রান্না করছো দেখি। খেতে বসছে, খেতে বসার পরে গরুর মাংস টাংস দিয়েছে। তারপরে কোথায় থাকো, কোথাও, আমার বোনটা কই থাকে, ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা। ঘরের ভিতরে ঢুকেছে, মেহমান ঢুকেছে, ভাই তো ভেতরে, তার সাথে সাথে বোনও ঢুকেছে, এই তো এই রুম আমার বাড়ি, এই আর কি। হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে, এবং ঠিক মানে মাঝামাঝি একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে, মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে।